শিবির সম্পূর্ণ নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তবে কেবলমাত্র শিবির নামে অধিক পরিচিত। শিবির অর্থ তাঁবু বা একাধিক ছাউনির সমষ্টি। এটি হলো শিবিরের পতাকা এবং এটি হলো তাদের সাংগঠনিক পতাকা। তাদের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 48/1 পুরানা পল্টন। শিবিরের অফিসিয়াল তথ্য অনুযায়ী 2016 সাল পর্যন্ত তাদের সংগঠনের 234 জনকে হত্যা করা হয়েছে, যাদের তালিকা শিবিরের অফিসিয়াল ওয়েবসাইট www.shibir.org.bd তে প্রকাশ করা হয়েছে। 2016 সাল পরবর্তী এই সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি, তবে এই সংখ্যাটা ঠিক কত সেটা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায় না। বিগত 16 বছরে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যেখানে কোনো একটি বিষাক্ত সাপকে পিটিয়ে মেরে ফেলার চেয়েও সহজ ছিল একটা শিবিরের ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা। সকল মিডিয়াগুলোকে জিম্মি করে এমন প্রচারণা চালানো হয়েছে যেন এরা বিষাক্ত সাপের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এদেরকে পিটিয়ে মেরে ফেললে হবে না আপনার বিরুদ্ধে কোনো তদন্ত, হবে না কোনো মামলা, এমনকি করতে হবে না কারো কাছে কোনো জবাবদিহি, বরং কোনো শিবিরকে মেরে ফেলা যেন ছিল একটি মহৎ এবং পুণ্যের কাজ। একটা একটা শিবির ধর, দইরা দইরা জবাই কর। সালের ডিসেম্বরে শিবির মনে করা অসংখ্য মানুষ এবং সাংবাদিকদের সামনে দিন দুপুরে বিশ্বজিৎ নামক দর্জির কাজে নিয়োজিত একটা হিন্দু ছেলেকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল বর্তমানে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের কর্মীরা। 1 যুগ 12 বছরেও হয়নি যাদের দৃষ্টান্তমূলক কোনো বিচার। শত শত মানুষ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর সাংবাদিকদের ক্যামেরার সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল শরীয়তপুরের বিশ্বজিৎ দাসকে। সেই ইতিহাস সকলেরই জানা আছে। শিবির সন্দেহে বুয়েটের ছাত্র আবরার পাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করে ফেলার বিষয়টিও। বাংলাদেশের কোনো জায়গায় কোনো শিবির কর্মী নিজেদের প্রকাশ্যে পরিচয় দিতে পারত না। দুজন একত্র হয়ে প্রকাশ্যে শিবির নামটি বের করতে পারত না মুখ দিয়ে। পুলিশের ভয়ে কখনো ঘুমাতে পারত না নিজ বাড়িতে, এমনকি অনেকে ঈদের সময় পর্যন্ত যেতে পারত না নিজ গ্রামে। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত শিবিরের অফিস এবং কার্যালয়ে ঝুলানো হয়েছিল তালা। সদর দপ্তর থেকে শুরু করে একটি অফিসও খোলা রাখা হয়নি বাংলাদেশের কোনো জায়গায়। কিন্তু গত 16 বছরের দুঃশাসনে এত দমন পীড়নের পরেও এই সংগঠনটি শুধু টিকেই থাকেনি, বরং এতটাই নিজেদের কর্মী বৃদ্ধি করেছে যে এটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। কথাটা সত্য কিনা জানি না, বলা হয়ে থাকে বাংলাদেশের এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে বের করা খুবই কঠিন যেখানে শিবিরের কোনো ছাত্র নেই, অথচ মাত্র 47 বছর আগে হাতে গোনা মাত্র 6 জন ছাত্রকে নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গত 16 বছরের প্রতিকূল পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এত দাপটের সঙ্গে টিকে থাকা এবং এত বেশি কর্মী বৃদ্ধি করতে পারার পেছনে মূলত 2টি প্রধান কারণ লক্ষ্য করা যায়। 1. ইসলামী মূল্যবোধ। যে জমানায় আপনি বাস করছেন, এই জমানায় আপনার প্রতিপক্ষ আওয়ামী লীগ কিংবা কাফির মুশরিকরা, এই জমানায় আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ আপনার নফস। 2. শক্তিশালী গঠনতন্ত্র। শিবিরের গঠনতন্ত্র এতটাই আলাদা এবং শক্তিশালী যা বাংলাদেশের অন্য কোনো দলের সাথে কোনোভাবেই মিলে না। শিবিরের গণতন্ত্র এবং খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এপিসোডে। আলোচনা করার চেষ্টা করব 16 বছর ধরে তাদের উপর স্ট্রিম রুলার চালানোর পরও কেন তাদেরকে ধ্বংস করা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধ পরবর্তী 1977 সালের 6 ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীর কাসেম আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে মীর কাসেম আলী সহ শিবিরের সদস্য ছিল মাত্র 6 জন। ছাত্র শিবিরে যোগ দেওয়ার প্রধান শর্ত হলো ওই ব্যক্তিকে অবশ্যই ছাত্র হতে হবে। কোনো চাকরিজীবী এবং লেখাপড়া করে না এমন ব্যক্তিরা উক্ত সংগঠনে যুক্ত থাকতে পারে না। এটি যেহেতু ছাত্র সংগঠন, তাই লেখাপড়া শেষ হয়ে গেলে উক্ত সংগঠনটি থেকে বাধ্যতামূলকভাবে অবসর নিয়ে ফেলতে হয়। এরপর তারা চাইলে অন্য যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে অবসর নেওয়ার পর উক্ত ছাত্ররা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামায়াত ইসলাম ইত্যাদি ইসলামী দলগুলোতে যোগদান করে থাকে। শিবির নিজেদের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে তাদের সভাপতি নির্বাচিত করে থাকে, যার ক্ষমতার মেয়াদ থাকে 1 বছর। কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ভাই শফিকুল ইসলাম মাসউদ।
এখন পর্যন্ত 2 বারের বেশি কাউকে কখনোই সভাপতি হিসেবে নির্বাচিত হতে দেখা যায়নি। অন্য 10টি সংগঠনের মতো বাবা স্থানীয় রাজনৈতিক বড় নেতা হলেই তার ছেলেও শিবিরে যোগ দিয়ে অনেক বড় নেতা হয়ে যাবে। বিষয়টি একেবারেই অসম্ভব। যে কোনো ছাত্র চাইলে শিবিরের সদস্য হয়ে যেতে পারে না। শিবিরের সদস্য হতে চাইলে তাকে পাড়ি দিতে হয় অনেক পথ এবং অতিক্রম করতে হয় অনেক প্রক্রিয়া। স্থানীয় যে কোনো রাজনৈতিক নেতা, জামায়াতের নেতার ছেলে, দেশের যে কোনো মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর ছেলে হলেও সে শিবিরে যোগ দেওয়ার পর তার পদমর্যাদা থাকবে সর্বনিম্নে। অনেকটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মতো বাংলাদেশের যে কোনো এমপি কিংবা মন্ত্রীর ছেলে হোক না কেন, সে চাইলেই হুট করে ক্লাস 10-এ ভর্তি হতে পারে না। তাকে আগে ক্লাস 1-এ ভর্তি হতে হয়, এরপর ক্রমান্বয়ে ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপর 10। আবার কেউ যদি কোনো ক্লাসে ফেল করে তাহলে তাকে ওই ক্লাসে আরো 1 বছর লেখাপড়া করতে হয়। শিবিরের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। নির্দিষ্ট সিলেবাসের উপর লেখাপড়া করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই কেবল পদমর্যাদা বাড়াতে পারে, আর ফেল করলে নির্দিষ্ট বিষয়ে আবার লেখাপড়া করে আবার পরীক্ষা দিতে হয়। বাংলাদেশের যে কোনো ছাত্র চাইলেই তাদের সংগঠনে যোগ দিতে পারে। এক্ষেত্রে তার পদমর্যাদা হবে সর্বনিম্নে এবং এটিকে বলা হয় সমর্থক। শিবিরের সমর্থক হিসেবে যোগদান করার জন্য তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কেবলমাত্র শিবিরের কর্মকাণ্ডের সাথে একত্রতা পোষণ করলে এবং ছাত্র হলে শিবিরের সমর্থক হিসেবে যোগদান করা যায়। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য যে কোনো ধর্মের অনুসারী এমন ছাত্র শিবিরের কর্মকাণ্ডের সাথে একাত্মতা পোষণ করলে তারাও শিবিরের সমর্থক হিসেবে যোগদান করতে পারে। শিবিরের দুটো সমর্থক সমাজ, একটা হচ্ছে মুসলিমদের জন্য, একটা অমুসলিমদের জন্য। তবে এর পরবর্তী ধাপগুলো কেবলমাত্র মুসলিম ছাত্রদের জন্য। সংগঠনটিতে কোনো ছাত্রী যোগদান করতে পারে না, এমনকি মুসলিম হলেও না। এই দলটি কেবলমাত্র ছাত্রদের জন্য। তারা এটিকে বয়েজ স্কুলের সাথে তুলনা করে থাকে। আপনি যদি প্রশ্ন করেন যে বয়েজ স্কুলে কেন নারী নাই, এই প্রশ্ন করা যাবে না আর কি। তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদলে তৈরিকৃত কেবলমাত্র ছাত্রীদের জন্য একটি সংগঠন রয়েছে, যেটির নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। এটিতে আবার কোনো ছাত্র যোগ দিতে পারে না, এটি কেবলমাত্র ছাত্রীরাই পরিচালনা করে থাকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যে কোনো ছাত্রের শুরুতে সমর্থক হিসেবে যোগদান করতে হয়। এই পদমর্যাদাটি হলো তাদের সংগঠনের সবচেয়ে ছোট। সমর্থকের পরবর্তী পদমর্যাদা হলো কর্মী এবং কর্মীর পরে সাথী। সাথী হওয়ার পরবর্তী ধাপই হলো শিবিরের সদস্য। কোনো ছাত্র শিবিরের সমর্থক হিসেবে যোগদান করার পর কর্মী হতে চাইলে সে প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়েছে কিংবা কয় ওয়াক্ত কাজা করেছে, জামায়াতে কয় ওয়াক্ত পড়েছে, কয় আয়াত কোরআন তেলাওয়াত করেছে, কয়টি হাদিস পড়েছে, কয় পৃষ্ঠা ইসলামিক সাহিত্য পড়েছে, কয় ঘন্টা লেখাপড়া করেছে, পত্রিকা পড়েছে কিনা, ব্যায়াম করেছে কিনা, আত্মসমালোচনা করেছে কিনা ইত্যাদি সকল বিষয় খুবই সংক্ষেপে একটা রিপোর্টের মধ্যে লিখে রাখতে হয়। তাদের শর্ত অনুযায়ী কোরআন এবং হাদিস পাঠ করার ক্ষেত্রে তা অবশ্যই বাংলা অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে হয়। এছাড়াও নামাজে পড়তে হয় এমন কিছু সূরা অর্থসহ মুখস্থ করা, সাধারণ জ্ঞান, ইংরেজি গ্রামারের টেন্সের মতো ছোটখাটো বিষয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের কর্মসূচি ইত্যাদি বিষয় মুখস্থ করার পর একটি ভাইভা পরীক্ষা দিতে হয়। উক্ত ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে শিবিরের কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কর্মী হওয়ার জন্য কি কি বিষয় অধ্যয়ন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে তারা প্রতি বছর একটি নতুন সিলেবাস প্রণয়ন করে থাকে, যেটাকে বলা হয় কর্মী সিলেবাস। একজন কর্মী পদমর্যাদা বৃদ্ধি করে সাথী হতে চাইলে তাকে সাথী সিলেবাসের সকল বিষয় মুখস্থ করে সাথী হওয়ার জন্য নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে সাথী হওয়ার জন্য প্রাথমিকভাবে মনোনয়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে আরেকটি ফাইনাল ভাইভা অনুষ্ঠিত হলে সেটিতে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে কর্মী থেকে সাথী হিসেবে পদমর্যাদা বৃদ্ধি করা হয়। তবে এই ক্ষেত্রে অনেক বড় এবং কঠিন সিলেবাসের পাশাপাশি অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, যেমন সর্বশেষ একটানা 3 মাস 1 ওয়াক্ত নামাজ কাজা না করা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআন মাজিদের 30তম পারা সম্পূর্ণটা মুখস্থ করা ইত্যাদি। এছাড়াও শিবিরের কোনো ছাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সেই নামাজটি পুনরায় পড়ে দেওয়ার পাশাপাশি 1 ওয়াক্তের জন্য একটি রোজা রেখে দিতে হয়। একজন সাথী শিবিরের সদস্য হিসেবে পদমর্যাদা বৃদ্ধি করতে চাইলে তাকে সদস্য সিলেবাসের উপর লেখাপড়া করে নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত 2টি পরীক্ষায় অংশগ্রহণ করে 2 ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিবিরের সদস্য হওয়ার জন্য যথেষ্ট নয়, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তাদের বিভিন্ন লিখিত এবং অলিখিত শর্ত পূরণ করতে হয়। যেমন ধূমপান করে এমন কোনো ছাত্র শিবিরের সদস্য হতে পারে না। এলাকায় দখলদারি, ছাদাবাজি সহ যে কোনো খারাপ রেকর্ড আছে এমন কোনো ছাত্রকে শিবিরের সদস্য হিসেবে পদমর্যাদা দেওয়া হয় না। এছাড়াও পর্দার বিধান মেনে চলার মতো অসংখ্য শর্ত পূরণ করতে হয় তাদের। যেমন কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে এমন ছাত্র
চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন কিংবা বান্ধবীর সাথে পর্দার বিধান মেনে চলে না এমন কোনো ছাত্র কিংবা আড্ডাবাজিতে সময় নষ্ট করে এমন কোনো ছাত্রকে শিবিরের সদস্য হিসেবে পদমর্যাদা দেওয়া হয় না। এছাড়াও কেবলমাত্র সদস্যদের জন্য উচ্চতর সিলেবাস নামে আরেকটি সিলেবাস রয়েছে, যেটি কমপ্লিট করার মাধ্যমে একজন সদস্যের পদমর্যাদা আরও এক গুণ বৃদ্ধি পায় এবং এটি হলো শিবিরের সর্বোচ্চ পদমর্যাদা। তবে তাদেরকেও সদস্য হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামিক লেখাপড়ার পাশাপাশি একাডেমিক লেখাপড়ার বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে থাকে। একজন লাস্ট বেঞ্চার স্টুডেন্ট যদি শিবির করে তাহলে তাকেও দৈনিক কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা হলেও একাডেমিক লেখাপড়ায় সময় দিতে হয়। এই জন্যই হয়তো শিবিরে কখনো কোনো আদুবাই দেখা যায় না। শিবিরকে বলা হয়ে থাকে মেধাবীদের সংগঠন। একাডেমিক বইয়ের পাশাপাশি একজন শিবিরের ছাত্রকে বাধ্যতামূলকভাবে শত শত ইসলামী সাহিত্য, বিভিন্ন পত্রিকা, ব্যাখ্যাসহ কোরআন ইত্যাদি অধ্যয়ন করতে হয়। সকল ধরনের বই এবং ব্যাখ্যাসহ কোরআন তারা ছাত্রদের বিনামূল্যে প্রদান করে থাকে, যা লাইব্রেরির মতো পড়া শেষ হলে আবার ফেরত দিয়ে ফেলতে হয়। বাংলা এবং ইংরেজি ভাষায় তাদের নিজস্ব একটি মাসিক ম্যাগাজিন বা পত্রিকা বের হয়। এখন অলমোস্ট মান্থলি 20টা ম্যাগাজিন বের হয় মান্থলি। আমরা যাতে লেখক তৈরি করা যায় 1 থেকে 5 সাল পর্যন্ত আমরা এইভাবে করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কীভাবে খুদে লেখক তৈরি করা যায়, তাদেরকে কীভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহী করা যায়, তাদেরকে কীভাবে প্রগতিশীলতার চিন্তার মধ্য দিয়ে তাদেরকে এই জাতির জন্য রেডি করা যায়। এগুলোর যে কোনো একটি প্রতি মাসে তাদের টাকা দিয়ে কিনতে হয়। তাদের প্রকাশিত পত্রিকাগুলো হলো 1. কিশোর কণ্ঠ। এটা তাদের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত কবি আল মাহমুদ এটির উপদেষ্টা ছিলেন। প্রতি বছর এই পত্রিকার উদ্যোগে তারা লেখক সম্মেলন করে সাহিত্য পুরস্কারের আয়োজন করে থাকে। কিশোর কণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো। 2. ছাত্র সংবাদ। এটি তাদের মাসিক মুখপত্র। 3. ইউথ ওয়েব। এটি শিশু কিশোরদের উপযোগী করে ছাপানো মাসিক একটি ইংরেজি পত্রিকা। 4. পার্সপেক্টিভ। এটি একটি গবেষণাধর্মী ইংরেজি পত্রিকা। আন্তর্জাতিক মানের পত্রিকাগুলোর মতো উন্নত কাগজ এবং চমৎকার ইলাস্ট্রেশন করে এটি ছাপানো হয়ে থাকে। ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে তারা বিভিন্ন শহরগুলোতে মেস এবং হোস্টেলের ব্যবস্থা করেছে। লেখাপড়া থেকে শুরু করে নামাজ পর্যন্ত, এমনকি রুটিন অনুযায়ী ঘুমানো থেকে শুরু করে গোসল সবকিছু বাধ্যতামূলকভাবে মেনে চলতে হয়। কেউ যদি তাদের রুটিন মেনটেন না করে তাহলে তারা উক্ত মেসগুলোতে কিংবা হোস্টেলগুলোতে থাকতে পারে না। এছাড়াও ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের বিভিন্ন শহর এবং গ্রামে অনেকগুলো কোচিং সেন্টার গড়ে তুলেছে, যেমন প্রবাহ। এটি একটি 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক কোচিং সেন্টার। রেটিনা। মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির জন্য বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং সেন্টার হলো রেটিনা। ফোকাস। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি জনপ্রিয় কোচিং সেন্টার। ইন্ডেক্স। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কোচিং সেন্টার। কনক্রিট। এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কোচিং সেন্টার। উন্নত শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী এসব কোচিং সেন্টারে অধ্যয়ন করে থাকে। এগুলো ছাড়াও তাদের আরও অনেকগুলো কোচিং সেন্টার রয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কন্টেস্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সোনালিকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রেডিয়াম। বেশিরভাগ ক্ষেত্রে শিবিরের কোচিং সেন্টারগুলো বলতে গেলে প্রায় অপ্রতিদ্বন্দ্বী, বিশেষ করে চট্টগ্রামের মতো অঞ্চলগুলোতে। তবে বিগত 16 বছর ধরে তাদের কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চালানো হয়েছে। অভিযোগ রয়েছে তারা তাদের এসব কোচিং সেন্টারগুলোতে ছাত্রছাত্রীদের জঙ্গি বানানোর জন্য মগজ ধোলাই করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সত্য কথা হলো এসব কোচিং সেন্টারে জঙ্গি বানানো তো দূরে থাক, কেবলমাত্র লেখাপড়া ছাড়া কোনো ধরনের রাজনৈতিক আলাপও সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অবাক করার বিষয় হলো এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা শিবিরের কোচিং সেন্টারগুলোতে লেখাপড়া করে 1-2 বছর পর সেখান থেকে বের হয়ে জানতে পেরেছে সেটি আসলে শিবিরের কোচিং সেন্টার ছিল। বিগত 16 বছরে শিবিরের বিভিন্ন কোচিং সেন্টারগুলো থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করত সংশ্লিষ্ট থানাগুলো। কখনো পুলিশকে চাঁদা দিতে দেরি হলে পুলিশ এসে এইসব কোচিং সেন্টারগুলোতে ঝুলিয়ে দিত তালা। এরপর প্রচার করা হতো এগুলো জঙ্গি তৈরির ফ্যাক্টরি। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংক্ষেপে এই দুইটি দলকে সবাই জামায়াত শিবির নামে চিনে থাকে।
বাংলাদেশ জামায়াত ইসলাম শিবিরের মাদার পার্টি হলেও ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না। শিবিরের কোনো সিদ্ধান্ত, কর্মসূচি কিংবা কর্মকাণ্ডে জামায়াতের কোনো নেতাকর্মী কিংবা সংশ্লিষ্ট যে কেউ কখনোই হস্তক্ষেপ করতে পারে না। তাদের সকল সিদ্ধান্ত এবং কর্মসূচি তারা তাদের কেন্দ্রীয়ভাবে নিয়ে থাকে। উক্ত সংগঠন দুটি একে অপরের উপর খবরদারি না করার কারণে তাদের বন্ডিং এতটাই ভালো যে তাদের আলাদাভাবে শনাক্ত করাটা পর্যন্ত অনেক কঠিন। এমনকি তাদের এই চমৎকার বন্ডিংয়ের কারণে গ্রাম অঞ্চলের অনেক মানুষ মনে করে থাকে জামায়াত শিবির হয়তো একটি দলের নাম। টাকা। রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন হলো টাকা। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে প্রতি মাসে মাসে টাকা পাওয়া যায়। মিছিলে গেলে 3টি সিঙ্গারা এবং 1টি ইউরো খাওয়া যায়। সমাবেশে গেলে পাওয়া যায় 1 প্লেট বিরিয়ানি। এদের নেতারা বলে এক প্যাকেট বিরিয়ানি দেয়, বলে যে আসো, এরা আসে। মিছিলে গিয়ে নেতার পেছনে স্লোগান দিলে পাওয়া যায় 150 টাকা, আর কাউকে লাঠি দিয়ে পেটাতে পারলে পাওয়া যায় 300 টাকা। বিরিয়ানি দিবে বলে সমাবেশে নেওয়ার পর বিরিয়ানি না দিলে সবাই সমাবেশ থেকে পালিয়ে যায়। আর প্লেটে বিরিয়ানির পরিমাণ কম হলে চেয়ার নিয়ে মারামারি খেলাও দেখা যায় অনেক সময়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এসব বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। শিবিরের ছাত্র রাজনীতিতে যুক্ত হলে ছাত্ররা কোনো টাকা তো পায় না, বরং প্রতি মাসে উল্টো তাদের নেতা কর্মীদেরই টাকা দিতে হয়। আমাদের কর্মী এবং যারা জনশক্তি রয়েছে তাদেরই দান, যেমন আমাকে ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনে দান করতে হয়। সংগঠন পরিচালনা করার জন্য শিবিরের সকল ছাত্রকে প্রতি মাসে একটি অ্যামাউন্ট তাদের সংগঠনে দান করতে হয়। এটির পরিমাণ হতে পারে 10 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট, যা সকল ছাত্ররাই প্রতি মাসে কন্ট্রিবিউশন করে থাকে। তারা এটিকে বলে বাইতুল মাল, সংক্ষেপে বলে থাকে বিএম। প্রতি মাসে বাইতুল মালের অনেক বড় একটা অংশ আসে শিবিরের রাজনীতি করে না কিন্তু শিবিরকে পছন্দ করে এমন মানুষদের পক্ষ থেকে। সাংগঠনিকভাবে তারা এসব লোকেদেরকে শুভাকাঙ্ক্ষী বলে থাকে। শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা শিবির করে এমন ছাত্রের পিতামাতা হওয়ায় তাদের প্রদান করা বাইতুল মালের পরিমাণ হয় ছাত্রদের থেকে অনেক বেশি। মাসিক বাইতুল মাল ছাড়াও বছর শেষে তারা আরেকটি অ্যামাউন্ট সংগ্রহ করে থাকে, যেটাকে বলা হয় বার্ষিক কালেকশন। বছর শেষে তারা তাদের শুভাকাঙ্ক্ষীদের কলম, ডায়েরি, ক্যালেন্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট উপহার দিতে দেখা যায়। এছাড়াও তাদের হাসপাতাল থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ছোট ছোট অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া বলা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাদের অনেকগুলো স্কুল রয়েছে রাজনৈতিক পরিস্থিতির কারণে, যেগুলো তারা কখনোই সামনে আনে না। এইভাবে তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কোচিং সেন্টার, বাইতুল মাল, বার্ষিক কালেকশন থেকে শুরু করে তাদের রয়েছে সুসজ্জিত নিজস্ব ইনকামের ব্যবস্থা। এই জন্যই হয়তো তাদেরকে কোথাও দখলদারি এবং চাঁদাবাজি করতে দেখা যায় না। শিক্ষার পাশাপাশি এরা সাংস্কৃতিক বিষয়েও খুবই গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শিবির গড়ে তুলেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, যেমন পাঞ্জেরি শিল্পী গোষ্ঠী। চট্টগ্রামের জামালখান এলাকায় পাঞ্জেরি সদর দপ্তর অবস্থিত। পাঞ্জেরির মতো এ ধরনের আরও অসংখ্য সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন। ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা জঙ্গি তৈরি করে, তারা রক কাটে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও তাদের দ্বারা সংগঠিত এরকম কোনো অপকর্মের স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সময় জামায়াত এবং শিবিরের বিভিন্ন নেতাকে বলতে দেখা যায় শিবির রক কাটে। এই ধরনের কোনো স্পষ্ট প্রমাণ দিতে পারলে তারা দল থেকে পদত্যাগ করবে। যদি কেউ প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। তাদের দাবি বিগত 16 বছর ধরে মিডিয়াকে জিম্মি করে এ ধরনের অপপ্রচার মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে তাদের বিরুদ্ধে কেন এই অভিযোগ। উত্তরটা খুবই সহজ, যে কোনো ইসলামিক দলের কাজগুলো নিয়ে যেহেতু কোনো ধরনের অভিযোগ দেওয়া যায় না, তাই তাদের বিরুদ্ধে এই ধরনের উল্টাপাল্টা অভিযোগ দেওয়া হয়। তাদের সত্যিকারের কর্মকাণ্ডগুলো নিয়ে অভিযোগ দিলে কেমন হবে? শিবির গান বাজনা করে না, এজন্য তাদেরকে বয়কট করো। শিবিরের ছেলেরা নিয়মিত নামাজ পড়ে, এজন্য তাদেরকে বয়কট করো। শিবিরের আন্দোলন অনেক বেশি শক্ত, এজন্য তাদেরকে বয়কট করো। শিবিরের ছেলেরা মেয়েদের সাথে করে না, এজন্য তাদেরকে বয়কট করো। শিবিরের ছেলেরা ধূমপান করে না, এজন্য তাদেরকে বয়কট করো। এই ধরনের অভিযোগ কি কখনো করা যাবে? নিশ্চয় না। যেহেতু এ ধরনের অভিযোগ করা যায় না, সেহেতু মানুষের মনে তাদের নিয়ে খারাপ মনোভাব সৃষ্টি করার একমাত্র উপায় হলো তাদেরকে জঙ্গি, রক কাটা ইত্যাদি বিভিন্ন ট্যাগ দেওয়া। দুঃখজনক হলেও সত্য, শিবির নিয়ে মানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য মিডিয়ার এই অপপ্রচার অনেকাংশে সফল হয়েছিল।
এবং এই কাজটি করার সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের সাবেক মুখ্যমন্ত্রী শেখ হাসিনার। জামায়াত এবং শিবির উৎখাতের সমস্ত প্রেসক্রিপশন দেওয়া হতো কট্টর উগ্র হিন্দুত্ব মৌলবাদী রাষ্ট্র ভারত থেকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে জামায়াত শিবিরের লোকেরা কঠোরভাবে ভারতের দাসত্বের বিরোধিতা করে থাকে। আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন বিগত 16 বছরে বিভিন্ন সময় যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে আওয়ামী লীগ তাদেরকে জেলে নিয়েছে, কিছুদিন পর জেল থেকে আবার ছেড়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু 16 বছর ধরে যারাই ভারতের দাসত্বের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হয়তো মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, নয়তো আবরার পাহাড়ের মতো পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আবার ভারতের দাসত্বের বিরোধিতা করায় গুম করে ফেলা হয়েছে শত শত হাজার হাজার মানুষকে। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের দাসত্ব নিয়ে কথা বলায় আবু তোহা মোহাম্মদ আদনানকে গুম করে ফেলার ঘটনাটা হয়তো নিশ্চয়ই আপনার মনে আছে। এই কথা যদি রয়ের কানে যা খরচ আমাকে আর খুঁজে পাবেন না, কারণ দেশটা চালায় র, দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। একটা রেজলিউশনও পাস হয় না, এখানে সবকিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। জনগণের আন্দোলনের তোপের মুখে তাকে আবার ছেড়ে দিতে বাধ্য হয়। মজার বিষয় হলো আবু তোহা মোহাম্মদ আদনানকে গুম করার আগ পর্যন্ত তিনি কোনো ওয়াইস করতেন না, এমনকি 80 থেকে 90% মানুষই তাকে চিনত না। কিন্তু তাকে গুম করার ব্যর্থ চেষ্টার ফলে রাতারাতি তিনি সবার কাছে পরিচিতি লাভ করেন। নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশে তার জনপ্রিয়তা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা হয়তো এভাবেই ইসলামকে সবার উপর বিজয় দান করেন। সম্পূর্ণ একই ধরনের ঘটনা ঘটেছিল শিবিরের ক্ষেত্রেও। শিবিরকে দমিয়ে রাখার জন্য বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা 64 জেলার সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়। ফলস্বরূপ তারা নিজেদের অফিসে প্রোগ্রাম করতে না পেরে তারা তাদের শুভাকাঙ্ক্ষীদের বাড়িতে গিয়ে প্রোগ্রাম এবং মিটিং করত। এর ফলে আশেপাশের বাড়িঘরের লোকজন শিবির সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারে এবং অনেকে বুঝতে পারে মিডিয়ার অপপ্রচার সম্পর্কেও। শিবিরের পক্ষে সহজ হয়ে যায় ইসলামের দাওয়াত দেওয়া। আগের চেয়েও অনেক বেশি এবং খুব দ্রুত তারা পৌঁছে যেতে পেরেছে তৃণমূল মানুষের কাছে। তারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে তাদের শুভাকাঙ্ক্ষীদের বাড়িঘরে মিটিং করার ফলে অনেক মানুষ নিজ থেকে পৌঁছে গিয়েছে তাদের কাছে। মূলত ছাত্র শিবিরের দ্রুত প্রসারের নেপথ্যে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হলো তাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া। যাই হোক, শেষ করবো আজকের এপিসোড এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল সালমান রিজভী এবং পাশাপাশি ফেসবুকও পেয়ে যাবেন আমাদের পেজ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।